ম্যাথসের ওখানে সবকটা কোশ্চেন করেছো ওই এক্সারসাইজ? হ্যাঁ তোমারটা দেখেছি। দিয়া সবকটা হয়েছে? ওই পূরক কোণ সম্পূরক কোণ তো আজকে একবারে নতুন চ্যাপ্টার স্টার্ট করব। ওই চ্যাপ্টারে কিছু ডাউট নাই তো? একবারে বিপ্রতীপ কোণ কোণ থেকে শুরু হবে। আচ্ছা বিপ্রতীপ কোণ যেটা রয়েছে এইটার সম্বন্ধে আইডিয়া কিছু আছে? হ্যাঁ তার মানে ধরো এরকম ক্রস চিহ্ন, এইটা আর এইটা, মানে ধরো এ আর বি এরা পরস্পরের বিপ্রতীপ কোণ। তো এটাই হচ্ছে কি বলে আগে শিখেছিলে, মানে দুটো, মানে ডেফিনেশনটা কি হবে, যে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে কি বলবে, বিপরীত দিকে যে দুজোড়া কোণ উৎপন্ন হয় তাদেরকে কি বলে, বিপ্রতীপ কোণ বলে, তাই তো? মানে এই যে ধরো দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করছে, তাহলে এখানে কতগুলো কোণ উৎপন্ন হচ্ছে, এইটা একটা, এইটা একটা, আর এইটা একটা, মানে দুজোড়া। মানে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া কোণ উৎপন্ন হয় সেই কোণগুলোকেই কি বলে, একে অপরের বিপরীত কোণ। মানে বিপরীত দিকে যে কোণটা উৎপন্ন করছে, তার মানে এইটা আর এইটা, মানে এরা পরস্পরের কি হবে, সমান হবে, বা এখানে সি আর ডি। তো এর উপর বেস করে, যেমন ধরো তুমি যেমন ভাবে খুশি ড্র করো না কেন, মানে এটাও হবে বিপরীত কোণ, কারণ দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করার পরে তোমার কি করছে, ছেদ করলে বিপরীত দিকে দুজোড়া কোণ উৎপন্ন করছে, তো এই কোণগুলোকে বলছে বিপরীত কোণ। আচ্ছা এই সরলরেখাটার ওপর কোনো যদি রেখা দণ্ডায়মান থাকে তাহলে এরা কত ডিগ্রি হবে, মানে এদের কোণগুলো, হ্যাঁ 90-90 করে সমকোণ হবে। দেখো তোমাদের বইয়েতে একটা পয়েন্ট আছে যেখানে বলছে যে ওই কি বলে প্রপার্টিজ বলে লেখা রয়েছে, প্রপার্টিজ 1, একটি সরলরেখার ওপর একটি রশ্মি দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের পরিমাপের সমষ্টি হচ্ছে সমকোণ। না সমকোণ না, দুই সমকোণ, মানে একটা 90 ডিগ্রি আর একটা 90 ডিগ্রি, মানে যেমন ভাবে হোক না কেন, যদি এরম ভাবে থাকে, মানে ধরো এইটা সরলরেখা, এর উপর এই রেখাটা দণ্ডায়মান, তার মানে এই অ্যাঙ্গেল গুলো হয়ে যাবে তোমার 90 ডিগ্রি 90 ডিগ্রি করে, বা এই টোটাল অ্যাঙ্গেলটা হবে তোমার 180 ডিগ্রি। আবার পরের লাইনে লেখা আছে দেখো, দুটো সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণে, মানে দুটো সন্নিহিত কোণ মানে কোনটা, মানে ধরো সন্নিহিত কোণ কাকে বলে, আগের দিন কি বলেছিলাম মনে আছে, সন্নিহিত কোণ হবে, তার মানে এর, হ্যাঁ একই শীর্ষবিন্দুতে, বা এরকম ভাবেও বলতে পারো, হ্যাঁ মানে একই শীর্ষযুক্ত, এটা সাধারণ বাহু। তো এদের টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে, এরা পরস্পরের কি হয়ে যাচ্ছে, সন্নিহিত কোণ, টোটাল অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি, মানে 180, তাই তো? হুম 180 ডিগ্রি হবে, মানে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, মানে সন্নিহিত কোণ মানে একজনের রেসপেক্টে আর একজনকে বলবে।
হুম 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 তো হ্যাঁ, মানে দুটো, যদি একটা সরলরেখার ওপর এ একটা লাইন লিখছো, তাহলে এই কোণটা আর এই কোণটা কি হয়ে যাচ্ছে, পরস্পরের সন্নিহিত কোণ। তাহলে এদের যোগফল কত হচ্ছে সন্নিহিত কোণের? 180 ডিগ্রি। এবার বলছে দুটো সন্নিহিত কোণের পরিমাপের সমষ্টি দুই সমকোণ হলে তাদের বহিস্থ বাহু দুটো একই সরলরেখায় থাকে। মানে কখন বলছে শোনো ভালো করে। আমরা বলছি যে এইটা টানলাম আর এইটা টেনে দিলাম, এরা পরস্পরের সন্নিহিত কোণ। ধরো এটা 30 ডিগ্রি, এটা 25 ডিগ্রি, তাই তো? এটা 30 ডিগ্রি, এটা 25 ডিগ্রি, এরা পরস্পরের সন্নিহিত কোণ, যেটা আগের চ্যাপ্টারে পড়েছো। এখন বলছে এদের বহিস্থ বায়ু, মানে ধরো এই যে এই দুটো সন্নিহিত কোণ, ধরো এইটাকে, ধরো এইটাকে, এদের বহিস্থ বাহু কোনটা? এইটা আসছে, মানে ধরো এইটা টানলাম, এইটা টানলাম, তো এদের বহিস্থ বাহু কোনটা? এইটা আসছে। এবার বহিস্থ বাহুর সমষ্টি নিয়ে হবে তোমার দুই সমকোণ। মানে বুঝতে পারলে না? বুঝতে পারলে না? মানে দুটি সন্নিহিত কোণের পরিমাপের সমষ্টি দুই সমকোণ হলে তাদের বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় থাকবে। তার মানে ধরো এইটা আর এইটা সন্নিহিত কোণ হচ্ছে, এদের বহিস্থ বাহু কোনটা? এইটা হচ্ছে, এরা একই সরলরেখাতে থাকছে। যদি 180 ডিগ্রি হয়, মানে ধরো এইটা যেটা ড্র করেছিলাম, তাহলে এই এরা পরস্পরের সন্নিহিত কোণ হচ্ছে। তাহলে আমি যদি এইটার রেসপেক্টে এইটা টানি, তাহলে এইদিকে আসছে, তাহলে এইটা বহিস্থ বাহু হচ্ছে আর এইটা বহিস্থ বাহু হচ্ছে। তাহলে বহিস্থ বাহু দুটো কি হয়ে যাচ্ছে? 180 ডিগ্রি হলে তবেই বহিস্থ বাহু দুটো মানে একই সরলরেখায় থাকবে। মানে বুঝতে পারলে না? বুঝতে পারলে না? এরপরে তোমাদের বইয়েতে দেখো একটা উপপাদ্য 1 রয়েছে। উপপাদ্য কিভাবে মনে রাখতে হয়? প্রথমে যে স্টেটমেন্টটা আছে, সবার আগে ওই স্টেটমেন্টটা মুখস্থ করতে হয়। বলছে দুটি সরলরেখা, দেখো এই লাইনটাই লেখা রয়েছে, দুটি সরলরেখা পরস্পরকে, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে, ছেদ করলে দুজোড়া, ছেদ করলে তোমার দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয়। এইটা তুমি বিপরীত কোণের ডেফিনেশনেই পড়েছিলে, এবং তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ সমান হয়, এটা প্রমাণ করতে বলছে। তাদের প্রতি জোড়া কোণের মান কি হয়? সমান হয়। এই যে লাইনটা আমি লিখলাম, এই লাইনটাই সবার আগে মুখস্থ করতে হবে, পরিমাণ বা পরিমাপ সমান হয়। তো এইটা কিভাবে প্রুভ করবে? মানে যখনই তোমরা এর আগে উপপাদ্য পড়েছো ক্লাস 7-এ, তো এটা পরস্পর লিখবে কথাটা। তো সবার আগে তোমার এই এই হেডিংটাকে মুখস্থ করতে হবে। মানে উপপাদ্য মনে রাখার নিয়মই হচ্ছে, ফার্স্ট হচ্ছে উপপাদ্যের মেন যেই স্টেটমেন্টটা লেখা রয়েছে ওই স্টেটমেন্টটা মুখস্থ করো। মানে ওই স্টেটমেন্টটা মুখস্থ করো বা মনে রাখো কোন রকম ভাবে। তো আমাকে এখানে বলছে যে দুটো সরলরেখা, তার মানে দুটো সরলরেখা মানে তুমি এই দুটো সরলরেখা, ঠিক আছে? এদের দুটো সরলরেখা একটা নাম দিচ্ছ তুমি এ, এটা ও, এটা বি, এটা সি,
এটা ডি, এটা নাম দিলে মানে দুটো সরলরেখা মানে এইটা দাঁড়াচ্ছে। আচ্ছা সরলরেখা কি জিনিস জানো তো, না জানো না? সরলরেখা ধরো এই পয়েন্ট আর এই পয়েন্ট দুটোকে যোগ করলে তাহলে এটা কি হয়ে যাচ্ছে, সরলরেখা। তুমি এইদিকেও বাড়াতে পারছো আবার এইদিকেও বাড়াতে পারছো, মানে দুটো বিন্দুকে যোগ করে দিলে যেই লাইনটা আসছে সেটাই সরলরেখা হচ্ছে, তাই তো? এটা পড়েছি না, বইয়ে অন্য ডেফিনেশন আছে। না টোটালটাকে একসঙ্গে সরলরেখা অংশ বলবে, মানে বই তো সবকটাকে অ্যাড করে দিলে, মানে এই জায়গায় যে এক্সটেন্ড করছো যেটাকে। এবার দেখো এই উপপাদ্যটা কিভাবে প্রুভ করবে, কারণ এইটা হচ্ছে প্রথমে জানতে হবে। তো জানতে গেলে আমি দেখো এই যে স্টেটমেন্টটা লেখা রয়েছে এই স্টেটমেন্টটার মধ্যে গিভেন কি কি আছে, মানে যেটাকে আমরা প্রদত্ত বলবো, মানে ঠিক এরকম ভাবে লিখতে হবে। কিন্তু প্রদত্ত কি কি দিয়ে আছে, যে দুটো সরলরেখা বলেছে, তোমার একটা সরলরেখা হচ্ছে এ ও বি আর একটা সি ও ডি। তাহলে তুমি প্রথমে এটাই লিখবে যে এ বি আর সিডি দুটো সরলরেখা, মানে যেটা দেওয়া রয়েছে এ বি ও সিডি দুটি সরলরেখা, মানে এটাকে নিয়ে লিখতে হবে। কিন্তু মানে শুধু প্রুভ করে দিলে নাম্বার দেবে না, মানে প্রত্যেকটা লাইনে মানে এই স্টেটমেন্টের জন্য নাম্বার আছে হাফ হাফ করে, বা যদি 3 নম্বরের থাকে তাহলে তোমার 1 নম্বর 2 নম্বর যেমন ভাবে লেখা রয়েছে। এমনি স্কুলে কি এরকম ভাবে বলেছে না বলেনি? তো এখানে আমাদের তো হচ্ছে জিজ্ঞেস করবে, দেখবে মানে বলবে এটা সরলরেখাকে ও বিন্দুতে ছেদ করছে, ও বিন্দুতে ছেদ করছে। ঠিক একদম যা আমি লিখছি ঠিক এরকম ভাবেই লিখতে হবে, মানে তোমার এই প্যাটার্নটাকে চেঞ্জ করা চলবে না। যদি প্যাটার্নটা মানে না লেখো, মানে ধরো তোমাকে প্রমাণ করতে বলেছে তুমি শুধু প্রমাণটা লিখে দিলে, তাহলে কিন্তু মার্কস কেটে নেবে, মানে প্রত্যেকটা লাইনের জন্য মার্কস রয়েছে। তাহলে এর ফলে কতগুলো বিপরীত কোণ উৎপন্ন হয়েছে, এ একটা কোণ উৎপন্ন হয়েছে, এ একটা এ একটা এ একটা, তাহলে ছেদ করছে। এর ফলে দু জোড়া বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ উৎপন্ন হচ্ছে। মানে বিপ্রতীপ কোণ তাহলে এখানে লিখবে তোমার এ ও ডি, বি ও সি, তারপর হচ্ছে তোমার এ ডি ও বি, আর একটা হচ্ছে তোমার এ ও সি। তা এই চারটে বিপ্রতীপ কোণ দেখতে পাচ্ছ, বা দুজোড়া বিপ্রতীপ কোণ হচ্ছে। তার মানে এ ও ডি, বি ও সি, ডি ও বি, এ ও সি, তো আমি চারটেই লিখেছি। তো এইটা গিভেন দেওয়া আছে। এবার তোমাকে এখানে কিছু ড্র করার বা অঙ্কন করার কিছু নেই, যদি থাকতো তাহলে তোমাকে এখানে লিখতে হতো করণীয় বলে, তখন এখানে লিখতে হতো অঙ্কন করিয়া পাই। যেহেতু এখানে কোনো অঙ্কন করতে হচ্ছে না সেই জন্য এখানে লিখবে মানে কিছু লেখার দরকার নেই। যদি অঙ্কন করতে হতো, মানে ধরো এখান দিয়ে এটাকে সমদ্বিখণ্ডক ড্র করতে হতো, বা এটাকে ড্রখণ্ড করতে হতো, বা এই লাইনটাকে বাড়াতে হতো, মানে যেটা ড্র করতে এক্সট্রা, মানে গিভেন ছাড়া যেটা ড্র করছে সেটাকে তোমার এটা করণীয় না, অঙ্কন হবে, অঙ্কন। এর পরের লাইনে করণীয় হবে, ঠিক আছে? এখানটা লিখবে অঙ্কন বলে, আর করণীয় মানে তোমাকে কি করতে হবে, তখন তোমাকে এখানে লিখতে হবে যে প্রমাণ করতে হবে যে এই লাইনটা লিখে কি লিখবে, যে তাদের প্রতিজোড়া বিপরীত কোণের পরিমাণ পরস্পরের সমান হয়। তার মানে তুমি এখানে লিখবে যে
অ্যাঙ্গেল AOD ইকুয়ালস টু অ্যাঙ্গেল BOC, এটা একটা। আর 2 নম্বর হচ্ছে তোমার DOB ইকুয়ালস টু অ্যাঙ্গেল AOC। তো এটাই দুজোড়া বিপরীত কোণ হচ্ছে, বা তুমি স্টেটমেন্টেও লিখতে পারো যে প্রতিজোড়া বিপরীত কোণ পরস্পর সমান। মানে এখানে তুমি যে লেখো প্রতিজোড়া বিপরীত কোণ সমান, অর্থাৎ বলে এই যে আমি এটা লিখে দিয়েছি, এটা লিখতে হতো। মানে জাস্ট অ্যাঙ্গেল AOD ইকুয়ালস টু BOC, আবার অ্যাঙ্গেল BOD ইকুয়ালস টু অ্যাঙ্গেল AOC। যেহেতু এখানে কোনো অঙ্কন নেই, তো অঙ্কন লেখার দরকার নেই। তার মানে করণীয় মানে তোমাকে এখানে লিখতে হবে, প্রমাণ করতে হবে যে, এই কথাটা লিখতে হবে। এই 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 লেখাটার জন্য 1 নম্বর রয়েছে, ঠিক আছে। এবার তাহলে প্রমাণ করবে। আমি এই লেখাটাকে আবার মানে এইটাকে আবার ড্র করে দিচ্ছি। এখানটা ছিল O, এখানটা ছিল তোমার DC, এখানটা A, ভুল লিখছি, এখানটা ছিল তোমার B, আর এটা ছিল AB আর CD। তো এই চিত্রটা ছিল। তাহলে কিভাবে প্রমাণ করবে? দেখো, প্রমাণ করতে গেলে আমরা সন্নিহিত কোণ, মানে ধরো যদি এই গোটাটাকে ধরি, মানে এই টোটালটা বাদ দিয়ে, মানে আমি জাস্ট শুধু এই কালার এখান দিয়ে লিখছি যে এই যে লাইনটা আছে এইটা দেখানোর জন্য, মানে এইটা। তার মানে এখানে রয়েছে A, এটা O, এটা C, এইটা D। তার মানে এই যে রেখাটার ওপর, মানে সিডির ওপর AOটা কি হয়ে গেছে? দণ্ডায়মান আছে, তাই তো? মানে দণ্ডায়মান থাকা মানেই এই দুটো কোণ কি হয়ে যাচ্ছে? সন্নিহিত কোণ হয়ে যাচ্ছে। তার মানে এই দুটো কোণের সমষ্টি কি হবে? 2 সমকোণ হবে, মানে 180 ডিগ্রি হবে। তাহলে মানে আমি এখানে স্টেটমেন্টটা কি লিখবো? স্টেটমেন্টটা লেখার আগে মানে এখানে 1 নম্বর দিয়ে যে অ্যাঙ্গেল AOD প্লাস হবে না ইকুয়াল হবে? প্লাস হবে। অ্যাঙ্গেল AOC ইকুয়ালস টু 180 ডিগ্রি। এবার 180 ডিগ্রি কেন লিখলে? যে তখন তোমাকে লিখতে হবে যে এখানে ব্র্যাকেটে লিখবে CD বাহুর ওপর কে দণ্ডায়মান, OA দণ্ডায়মান, তাই তো? বাহুর ওপরে OA দণ্ডায়মান। তার মানে দণ্ডায়মান হলে কি হয়ে যাচ্ছে? এই দুটো কোণ কি হয়ে যাচ্ছে? সন্নিহিত কোণ হয়ে যাচ্ছে। তো তাহলে দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণের সমষ্টি কি হয়ে যাবে? 180 ডিগ্রি। সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ হয়। তাহলে আমি এই লাইনটা এইটা লেখার পরে আমি এইটা ব্র্যাকেটে লিখবো, ঠিক আছে? ঠিক এরকম ভাবেই লিখতে হবে, মানে তোমাদের বইতে যেমন আছে ঠিক সেই প্রসেসে লিখতে হবে। বা তুমি ধরো এখানে নামগুলো চেঞ্জ করে দিতে পারো, বা এটা নাম চেঞ্জ করে যখন তুমি প্র্যাকটিস করবে যে তুমি বুঝেছো কিনা, তখনই এই নামগুলোকে চেঞ্জ করে দাও। চেঞ্জ করে দিয়ে এবার যেটা বুঝেছো সেইটা লেখো। মানে বুঝতে পারলে যে আমি এই উপপাদ্যটা মনে রাখবো কি করে, বা তুমি বাড়িতে প্র্যাকটিস করে, মানে ধরো এই নামগুলো যদি চেঞ্জ করে দেয় তাহলে তখন কিভাবে, মানে ধরো এখানে যে সবসময় এইটা A হবে বা এটা B হবে এরকম কোনো ব্যাপার না, তুমি অন্য নাম দিয়েও লিখতে পারো। যে আমি ফার্স্ট যে এই যে চিত্রটা দেখাচ্ছি, মানে সিডির ওপরে OA দণ্ডায়মান,
মানে তাহলে এই রেখাটার উপর এরা পরস্পরের কি হয়ে যাচ্ছে, সন্নিহিত কোণ। তার মানে সন্নিহিত কোণের মানে সিডি বাহুর উপর দণ্ডায়মান হলে মানে এটা দণ্ডায়মান হচ্ছে, এটা পরস্পরের সন্নিহিত কোণ, মানে দুটো কোণ কি হয়ে যাচ্ছে, টোটাল 180 ডিগ্রি হয়ে গেছে। তো এইটা এই লাইনটা লিখেছি। এবার ঠিক এই নিচের অংশটা দেখো, যে সিডির ওপরে ওবি দণ্ডায়মান, এটা বি, এটা ও, এটা এখানে সি, আর এটা ডি। তার মানে আমি এটা এখানে দেখতে পাচ্ছি। তার মানে আমি এখানে এটা লিখবো, অ্যাঙ্গেল বিওডি প্লাস অ্যাঙ্গেল বিওসি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে এখানেও লিখতে হবে যে সিডি বাহুর ওপরে, এটা সিডি হবে না এবি হবে, আমি ঠিক করছি? দেখো এটা সিডি হবে না, এবার এটাকে ঘুরিয়ে দাও, এটা সিডির ওপরে হলো, এই বাহুটাকে ঘোরা, এটা এবির ওপরে, দেখো এবির ওপরে তোমার ওডি দণ্ডায়মান। তার মানে আমার এটা এ, এটা বি, এটা ডি। তার মানে আমার তাহলে অ্যাঙ্গেলটা কি হয়ে যাচ্ছে, এইটা আর এইটা, মানে এখানে হবে তোমার এইটা আর এইটা। তার মানে এখানে নামটা একটু চেঞ্জ হবে, এখানে লিখবে এওডি আর এখানে বিও ডি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে এখানে কি লিখবে, সি এবি বাহুর ওপরে ওডি দণ্ডায়মান হয় সন্নিহিত কোণের সমষ্টি ওয়ান 180 ডিগ্রি হয়। ঠিক আছে, এটা লেখা হলো। তার মানে আমি এখানে কি দেখতে পাচ্ছি, যে এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, তাই তো না? তার মানে আমাকে এখানে কি করতে হবে, যে এই যে ডিও বি আর এও সি, এই এই দুটোকে খুঁজে বার করতে হবে। তার মানে আমার এখানে 180 ডিগ্রি হয়েছে, আর এইটাও 180 ডিগ্রি হয়েছে। তার মানে এইটাকে যদি আমি 1 নম্বর ইকুয়েশন বলি, এটাকে যদি 2 নম্বর ইকুয়েশন বলি, তাহলে দুটোকে যদি আমি ইকুয়াল করি, মানে 180 ইকুয়ালস টু এইটা লিখি, মানে দেয়ারফর এখানে যদি লিখি এওডি প্লাস এওসি ইকুয়ালস টু তোমার এওডি প্লাস বিওডি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এটা এক লাইন এরকম লিখতে পারি তো? বা যদি আমি 180টা না লিখি, যেহেতু দুটো কোণের সমষ্টি 180, তাহলে আমি দুটো কোণ ইকুয়াল লিখতে পারি, তো সেটাই আমি এখানে করেছি। এবার দেখো এখানে এওডি এওডি কেটে যাচ্ছে, তাই তো? আমি যদি এমনি নর্মাল যোগ বিয়োগের নিয়মে যাই, এওডি এওডি ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে আমার কি পড়ে থাকছে, তাহলে অ্যাঙ্গেল এওসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিওডি, এটা পড়ে থাকছে তো? বা এই দুটোকে বিয়োগ করে পাই, বা এরকম ভাবে ইকুয়াল করে লিখে পাই, তাহলে আমার একটা সাইড প্রুভ হয়ে গেল। দেখো যে অ্যাঙ্গেল এও এওডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিওসি, না ওইটা প্রুভ হলো না। কোনটা প্রুভ হলো এখানে, এই দিকে বিপরীতে এটা, মানে অ্যাঙ্গেল ডিওবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এওসি, এইটা প্রুভ হয়ে গেল একটা লাইনে। সেম অপোজিট ভাবে একই কাজ করব, মানে আমার এই দুটো পার্ট হয়ে গেছে। তাহলে এবারে নিজেটা বলো যে আমরা কোনটা থেকে ভাববো। এই দুটো হয়ে গেল, আমাকে অ্যাঙ্গেল এওডি অ্যাঙ্গেল বিওসি এইটাকে কিভাবে প্রমাণ করব? তাহলে আমরা এখানে কোনটাকে ধরবো, এখানে কোন পার্টটাকে ধরবো,
প্রথমে যদি আমি সিডি লাইনের ওপরে ধরি, মানে ধরো বা এবি লাইনের ওপরে, কোন সাইড থেকে ধরবে বলো, যে কোনো একজন বলো। সি ও ডি, হ্যাঁ তো এইটা থেকে ধরো, তাহলে এইটা থেকে ধরলে আমি এই দুটো অ্যাঙ্গেল পাবো। তার মানে আমি এখানে লিখবো এটা এ, এটা বি, এটা ও, এটা সি, এটা ডি। তার মানে ধরছো তোমার এই দুটোর এই গোটাটা ধরছো। তার মানে এখানে লিখবে অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল এ ও সি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তার মানে আমি এখানে লিখবো সিডি বাহুর ওপর ও এ দণ্ডায়মান বাহুর ওপর দণ্ডায়মান হওয়ায় হুম সিডি বাহুর উপরে ও এ দণ্ডায়মান হওয়ায় কোণের সমষ্টি, সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ। সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এইটা হয়ে গেল। এরপরে তাহলে আমরা কোন পার্টটা ধরবো, এই পার্টটা ধরবো, এবির ওপরে, এবির ওপরে ওসি দণ্ডায়মান, এবির ওপরে তোমার ওসি দণ্ডায়মান। তার মানে আমরা এখানে লিখবো যে এওসি প্লাস সিও বি, সিও বি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এখানে লিখবো এবির ওপরে, এবি বাহুর ওপর উপরে ওসি দণ্ডায়মান, ওসি দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি। ব্যাস এটা লেখা গেল। সেম একই প্রসেস, দেয়ারফর এওডি প্লাস এওসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল সিও বি। তাহলে এওসি এওসি কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকছে অ্যাঙ্গেল এওডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিও বি। তার মানে এই একটা প্রুভ হয়ে গেল। তার মানে এর পরের লাইনে তুমি এরকম লিখে দাও যে অ্যাঙ্গেল এওসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিওডি দিয়ে এখানে প্রমাণিত বলে লিখে দাও। বুঝতে পারলে না, বুঝতে পারলে না? আবার দেখবে, এই যে দেখো এখান থেকে তোমাকে স্টেটমেন্টটা মুখস্থ রাখতে হবে, ফার্স্ট এই স্টেটমেন্টটা। তারপর প্রদত্ত যদি কোনো কিছু অঙ্কন করার থাকে তাহলে অঙ্কন করতে হবে, না থাকলে লেখার দরকার নেই। তারপর করণীয় মানে যেটা প্রমাণ করতে হবে সেটাই লিখতে হবে, লেখার পরে তারপরে প্রুফ। এই লাইনটা দেখ, হ্যাঁ 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 ওটাও লিখতে পারো, একই কথা। দেখো তারপর আমি নেক্সট পেজটাই নিয়ে যাচ্ছি।
নেক্সট পেজে নিয়ে যাবো। এবার এখানে প্রমাণ বলে লিখবে, কিন্তু এখানটা প্রমাণ বলে লেখা হয় না, এই হেডিংটা লিখবে, লেখার পরে তারপরে এটা লিখতে হবে। এটা একটা পার্ট, এই জায়গাটা ইম্পর্টেন্ট। দেখো এখানটা, এন্ডটা হয়েছে, বুঝতে পেরেছো? এর পরেরটা দেখো, এখানটা হলো। তো এরপরে বইয়ের এক্সারসাইজটা দেখো,
এই যে বই এখানে সরলরেখা দেওয়া রয়েছে বা সরলরেখাংশ আর বৃত্ত, মানে বৃত্ত যেটা বলে ওইটা জানো তো, মানে যে কোনো বিন্দুকে কেন্দ্র করে যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একই সমতলে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়, মানে যেটা এখানে বলেছে। আর যে কোনো দুটি সমকোণের পরিমাণ সবসময় কি হয় 90 ডিগ্রি, তার মানে সমান হবে। মানে যখনই 90 সমকোণ বলবে মানে সে ডিফারেন্ট জায়গাতেও হতে পারে, কিন্তু কোণ দুটো কি হবে, হ্যাঁ যেহেতু 90 ডিগ্রি তাহলে কোণগুলো কি হবে, সমান হবে। কারণ একই সরলরেখার বাইরের কোনো বিন্দু দিয়ে ওই সরলরেখা সমান্তরাল একটি মাত্র সরলরেখা অঙ্কন করা যায়। মানে ধরো এই যে এখানে যে স্টেটমেন্টটা আছে, স্টেটমেন্টটা ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে তোমার স্টার্টিংটাই বইতে স্টেটমেন্টটা দেখতে পাচ্ছ তো, স্টেটমেন্টটা থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে। মানে হচ্ছে তোমার যে এখানে যেটা বলছে যে লাস্ট লাইনটা থেকে যেটা আটকালো, বলছে এ একটা দুটো বিন্দু, এটা টানলে এটা সরলরেখা হচ্ছে। বলছে এই সরলরেখার পাশে আর একটা বিন্দুতে যদি সরলরেখা আঁকা হয় তারা কি হবে, পরস্পরের সমান্তরাল হবে। এই যে বলছে একটি সরলরেখার বাইরের কোনো বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরাল একটি মাত্র সরলরেখা আঁকা যায়। মানে এই লেখার এই দিকেও হবে, তাহলে একটা হলো দুটো হচ্ছে, কিন্তু এই সাইডে যদি কোনো বিন্দু হয় তাহলে তখন সেটা কি হয়ে যাচ্ছে, সমান্তরাল হচ্ছে না। বা তোমার ধরো এই বিন্দু দিয়ে সমান্তরাল হচ্ছে না, বা এই বিন্দু দিয়েও সমান্তরাল হচ্ছে না। তার মানে আমার সরলরেখা, মানে এই সরলরেখার সাইড দিয়ে, মানে যে কোনো বিন্দুতে এর সমান্তরাল করে একটাই সরলরেখা বা দুটো সরলরেখা পাচ্ছ যদি ব্যাক সাইড দেখি। এখানে যেটা বলেছে একটি মাত্র সরলরেখা আঁকা যায়, এইটা কিন্তু হচ্ছে না, কারণ এর নিচেও তো হতে পারে। মানে আমি যদি সরলরেখা টানলাম, এটা এ একটা বিন্দু এ একটা বিন্দু, এইটা দিয়ে টানলে এরকম হচ্ছে, এইটা দিয়ে টানলে এরকম হচ্ছে, বা এইটা দিয়ে এরকম দুটো টানলে তাহলে দুটো সমান্তরাল সরলরেখা হচ্ছে। তাহলে এই একটি মাত্র সরলরেখা আঁকা যায়, এই কথাটা কি মিলছে? মানে একটা বিন্দু বলছে সরলরেখার বাইরে কোনো বিন্দু বলেছে, আমি এখানে একটা বিন্দু নিয়েছি একটা বিন্দু নিয়েছি, তাহলে বা এই দিকেও যদি করো তাহলে সেখানেও এখানে একটা হচ্ছে, আবার যদি এখানেও লেখো তাহলে এই সরলরেখার রেসপেক্টে তোমার দুখানা সরলরেখা আঁকা যাবে, বা দুটো বিন্দু এর সমান্তরাল হবে, দুটো বিন্দু দিয়ে আঁকা সরলরেখা সমান্তরাল হবে। তো এইটার জায়গাটা একটু গন্ডগোল আছে। মানে তুমি একটা সরলরেখার রেসপেক্টে দুটো বিন্দু নিতেই পারো। তো এখানটা একটু দেখবে, এর পরের টপিকটাতে আসো। পরে এই মাত্র উপপাদ্য যেটা বললাম, এখানে এই যে স্বতঃসিদ্ধ 1 স্বতঃসিদ্ধ 2 মানে প্রপার্টি যেটা বলেছে, এই দুটো প্রপার্টি মনে রাখতে হবে। আর যেটা প্রুফ করে দেখালাম সেটা হচ্ছে এইটা, এই উপপাদ্য 1 যেটা। এবারে তোমার এই উপপাদ্য থেকে এখানে দুটো প্রয়োগ দিয়েছে। একটা প্রয়োগ হচ্ছে তোমার এইটা দেখো, বলছে যে রেজমি উপপাদ্যর কয়েকটি প্রয়োগ বলা হচ্ছে। যেমন ধরো এই লেখার চিত্রটা দিয়েছে, ধরো এবি, মানে এখানে এইটা দিয়ে অঙ্ক আসবে, এ আর বি একটা সরলরেখা, একে বলছে যে এখানে একটা ড্র করেছে ইএফ, আর এদিকে ড্র করেছে সিডি, সি আর এটা কি, তো এটাকে সবকটা এরকম করে দিলাম। তো বলছে এই অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি, আর এই দুটোই এটা ই।
তো এখানে আমাকে অ্যাঙ্গেল বলছি যে এফ ও ডি, এই অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করতে বলছি। এফ ও ডিটা কত হবে? তো দেখো এইটা যদি দেখি, এইটা একটা সরলরেখা, এই টোটাল অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, যেটা ইয়েলো কালিতে লিখছি 180 ডিগ্রি। তার মানে আমি যদি এতটুকু পার্ট, মানে তোমার এই পার্টটাকে যদি এক্স ধরি, তাহলে এইটাই ওর অপোজিট বিপরীত কোণ হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি এখানে লিখে দিই বিপরীত কোণ বলে, বিপরীত কোণ মানে এইমাত্র প্রুভ করলে যে বিপরীত বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে সি ও ই ইকুয়ালস টু এফ ও ডি। তাহলে আমি যদি এই সি ও আর ই এর ভ্যালুটা ক্যালকুলেট করি, তাহলে এফ ও ডি এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো। তার মানে আমি এখানে লিখবো যে অ্যাঙ্গেল সিও এ প্লাস অ্যাঙ্গেল সিও ই প্লাস অ্যাঙ্গেল বিও ই ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে 40 ডিগ্রি, এটা এক্স, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়ালস টু দাঁড়াচ্ছে তোমার 180 মাইনাস 70 ইকুয়ালস টু 110 ডিগ্রি। তার মানে আমার অ্যাঙ্গেল সিও ই ইকুয়ালস টু 110 ডিগ্রি, অতএব অ্যাঙ্গেল এফ ও ডি ইকুয়ালস টু 110 ডিগ্রি। এই লাইনটা এখানেও লিখতে পারো, আগেও লিখতে পারো, বুঝতে পারলে? যেটা যেমন এখানে পরেও লিখেছে, মানে পরে লিখেছে। ক্লিয়ার হলো? মানে এই টাইপেরই। এবার এক্সারসাইজে আসো। এক্সারসাইজের 1 আর 2 দুটোই করো। প্রথমে একেরটা করো। প্রথমের 1 নম্বরটা করো। শুধু ড্র করে দিলেই হয়ে যাবে, তাই তো? এটা পি, এটা কিউ, জাস্ট ড্র করে দিলে। হ্যাঁ, এরপরে বলছে ছবি দেখে প্রত্যেকটার মানে 2 এর কোশ্চেনটা, 2 এর কোশ্চেনটা যে এটা এখানে এটা বলেছে মানে জাস্ট 4, এটা 3। তখন এখানে 1 নম্বর অ্যাঙ্গেলটা বলেছে 35 ডিগ্রি, তার মানে 3টাও কি হয়ে যাবে 35 ডিগ্রি। তাহলে 3টা হবে তোমার, হ্যাঁ, কারণ এরপরে এখানে এটা লিখতে হবে অ্যাঙ্গেল 1 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 3 বিপরীত কোণ। এটা লাইনটা লিখে দিতে হবে। তাহলে 3টা পেয়ে গেলে এটা, তার মানে আমি এরপরে লিখবো অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 4 ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল 4 ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে তোমার 145 ডিগ্রি, 145 ডিগ্রি হচ্ছে, তাই তো? তার মানে অ্যাঙ্গেল 2টা কত হবে 145 ডিগ্রি, কারণ এখানে এরপরের লাইনে এখানে লিখতে হবে অ্যাঙ্গেল 2 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 4
বিপ্রতীপ কোণ। এই যে আমি পাশে যেগুলো লিখছি এগুলো লিখতে হবে কিন্তু, নাহলে টিচার কেটে দিতে পারে। নর্মালি কাটে না, কারণ টিচার ভেবেই নেই তুমি বিপ্রতীপ কোণ বললেই এই লাইনটা লিখছো, লিখে দিলে ভালো। তারপরেরটা বলো, তারপরেরটা কত কত হচ্ছে বলো? 40 ডিগ্রি। আর ও পি 120, ঠিক আছে। এটা হচ্ছে এটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, তাই তো? হয়েছে দুজনেরই? তারপরে অঙ্কটা দেখি। তিনেরটা কি হবে? বলছে তিনেরটা তো শুধু ড্র করতে বলেছে। হ্যাঁ, চাঁদের সাহায্যে ড্র করলেই হয়ে যাবে। কিন্তু চারেরটা বলো, চারের হ্যাঁ মানে আমি এখানে বলছি, এবার এটা এখানে এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা এখানে এম, এটা ও। এবার বলো যে পূরক কোন কোনগুলো হচ্ছে? মানে এই দুটো অ্যাঙ্গেল, তার মানে আমি এখানে লিখবো পূরক কোণগুলো হচ্ছে এ ও এম এন্ড এম ও ডি। এটা পূরক কোণ কেন হলো? হ্যাঁ, মানে এই দুটোকে যোগ করলে যোগফল 90 ডিগ্রি হচ্ছে, তাহলে সম্পূরক কোণ কোনটা হবে? সম্পূরক কোণ হচ্ছে অ্যাঙ্গেল এ ও সি এন্ড অ্যাঙ্গেল বিওসি, তাই তো? সম্পূরক কোণ এওসি আর বিওসি। কোনটা হচ্ছে বলো বলো? আর বিওসি। আর তোমার বিপ্রতীপ কোণ? অ্যাঙ্গেল এওসি এন্ড বিওডি, এই দিক থেকেও হতে পারে, তাই তো? এই কটা হয়েছে, তাই তো? এরপরে বলছে যে পরের অঙ্কটা দেখো, পরেরটা প্রুভ করতে বলেছে, যুক্তি সহকারে প্রমাণ করতে বলেছে। সি ও বি, হ্যাঁ এওডি হবে, মানে দুটো লেখা ছেদ করলেই সেখানে কটা দুজোড়া বিপ্রতীপ কোণ পাওয়া যায়, তাহলে দুজোড়া বিপ্রতীপ কোণ যেটা হচ্ছে সেটাই লিখতে হবে, মানে তার মধ্যে একটা লিখলেই হবে। মানে এই প্রুফটা করতে পারবে? এটা এটা আমাকে করে দিতে হবে না, তোমরা নিজেরা করতে? হ্যাঁ হ্যাঁ, মানে আগে যেটা বললাম ওটাই হচ্ছে এটা। তারপরেরটা দেখো, তার মানে এটা তাহলে পাঁচের
অঙ্কটা কিছু করে দেওয়ার নেই, কারণ এটা অলরেডি করে দেওয়া হয়েছে। 6-এরটা আসো। ছয়েরটা বলো। হুম, নিচেটা 120, সাইড দুটো 60। আর তোমার দিয়ার হয়েছে? আর অজমি অজমি হয়েছে? হ্যাঁ করো। এটা কিছু লিখেছো স্টেটমেন্ট? না, এমনি এমনি এর স্টেটমেন্ট লেখার দরকার নেই, মানে জাস্ট যে অ্যাঙ্গেলটা হচ্ছে ওটা বলে দিলে হবে। হুম, হ্যাঁ, তার মানে এইটা হচ্ছে 120 ডিগ্রি। এখানে লিখছো যে অ্যাঙ্গেল এওডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিওসি, দ্যাট ইজ দ্য 120 ডিগ্রি, ব্র্যাকেটে লিখে দিচ্ছ বিপ্রতীপ কোণ। হ্যাঁ, মাঝেও লিখতে পারো, কোনো প্রবলেম। তার মানে এরকম লিখছো জি ইকুয়ালস টু 180 ডিগ্রি, অ্যাঙ্গেল এওসি equals to 180 degree minus 120 degree equals to 60 degree। তাহলে AOC টা যদি 60 ডিগ্রি হয়, হুম, AOC equals to angle DOB equals to 60 degree, ব্র্যাকেটে বিপরীত কোণ। ব্যাস এইটুকু লিখলেই হয়ে যাবে। আচ্ছা, সাতেরটা বাড়িতে নিজে করবে। হুম, আচ্ছা, তুমি আজকে রেজিস্টার করে নেবে, আমি 7টার পরে তোমাকে কল করছি। না, তুমি ফ্রি হবে কখন? কটায় শেষ হবে? তাহলে 9টাতেই ফোন করছি, নাহলে তুমি হচ্ছে কি বলে নেক্সট শনিবার দিনের অনলাইনটা করবে কি করে? আজকেও করে নিতে পারো, তো আজকে করে নিলে বেটার সব থেকে। তো ঠিক আছে, তাহলে কালকে করো যে কোনো টাইমে। হ্যাঁ, তো মানে তুমি যখন রেজিস্টার করবে আমাকে শুধু একবার ফোন করবে, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে এই বাকিগুলো তোমার হোমওয়ার্কে থাকবে। ওকে। হুম।